ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। জামিন পাবে না ধর্ষণ অভিযুক্ত, 15 দিনে তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যে আইন সংশোধন জানালেন উপদেষ্টা। দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল, অল্প বৃষ্টিতে ঘরে ঢুকতে পড়ছে পানি, ভয়াবহ জলবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে নগরবাসী। ভোরের সময় সঙ্গে আছি আমি রায়দুল ইসলাম শুভ। মাগুরায় শিশু ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার ক্লাস পরীক্ষা বর্জন করে লাঠি হাতে মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। বুয়েট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করেছেন বিক্ষোভ। কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিক্ষুব্ধদের। লাঠি হাতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশ ব্যানারে মাগুরার শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাস সহ নীলক্ষেত, কাটাবন ও শাহবাগ ঘুরে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 11 মার্চ 2025 আমরা সকাল 11:30টায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করব। এদিকে সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে। পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। নারী শিশু ধর্ষণ ও নির্যাতনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এই সমস্ত অপরাধীদেরকে, ধর্ষকদেরকে যথাসময়ে যথোপযুক্ত বিচারের মুখোমুখি করা প্রয়োজন। একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাষ্ট্রবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, রসায়ন বিভাগ এবং হেলথ ইকোনমিক্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আমরা কোথাও এখন নিরাপদ নই, ইভেন আমাদের বাসায়ও আমরা নিরাপদ নই। শিশুরাও পর্যন্ত ছাড় পাচ্ছে না, এমন তো অবস্থায় সরকার কোনো দৃষ্টান্তমূলক স্টেপ নেয়নি। এর আগে অপরাজয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মব তৈরি করা চলবে না এবং ইসলামের নাম দিয়ে একজন নারীর উপরে বা একজন সাধারণ মানুষের উপরে এটা ওটা চাপিয়ে দেওয়া চলবে না। আমরা তো সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট, তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বুয়েটের শিক্ষার্থীরাও। ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের এই নতুন আইনে দ্রুত সময়ের মধ্যে নজিরবিহীন শাস্তি কার্যকর করতে হবে। এদিকে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর নতুন বাজার ও মিরপুরে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার নিরাপত্তা চাই, তুমি আমার নিরাপত্তা আগে দাও। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ সহ নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের ব্যানারে এই কর্মসূচি থেকে 1 মাসের মধ্যে শিশু আসিয়া ধর্ষণের বিচার সম্পূর্ণ করার দাবি জানানো হয়। ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য ধর্ষকের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চের মশাল মিছিলে শিক্ষার্থী সহ যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ নিয়ে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন তারা। এ সময় ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা। শুধু মাগুরার ঘটনা নয়, তনু থেকে মনিয়া, মনিয়া থেকে আসিয়া সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা ও 1 মাসের মধ্যে আসিয়ার ধর্ষকের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। বিচার চলাকালীন ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা। কর্মসূচি থেকে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে ধর্ষকের বিরুদ্ধে সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল পুরো দেশ। বগুড়া, চট্টগ্রাম, মাগুরা সহ বিভিন্ন জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিতে উত্তাল পুরো দেশ। রোববার সন্ধ্যার পর জেলায় জেলায় বের করা হয় মশাল মিছিল, দেয়া হয় ধর্ষণ বিরোধী নানা স্লোগান। বগুড়ায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। নিজের মা বোনকে যদি সম্মান করে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে আসুন, এর কঠিন প্রতিবাদ করতে হবে। কে বা কারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তাদেরকে ধরে যথেষ্টভাবে শনাক্ত করে তাদেরকে বিচার করা। জনসাধারণ এবং সাধারণ শিক্ষার্থী আছে, তারা যেন নিরাপত্তায় রাস্তাঘাটে চলাচল করতে পারে, নারীরা যেন নিরাপত্তা পায় এই সুব্যবস্থা আমরা চাই। চট্টগ্রাম শহরে মশাল মিছিল করেছে এন্টি রেপ ইউনিট। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দেয়া হয় নানা স্লোগান। বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারকে দেখভালের সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলেছেন। বিচারপতি ফারহা মাহবুব ও দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেন আদালত। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে 5 সদস্যের প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন সম্পাদক। 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভিকটিমের মার সাথে কথা বলেছিলেন এবং ওনাকে আশ্বস্ত করেছিলেন যে এই ছোট্ট শিশুটির যাবতীয় চিকিৎসা সহ যত যা প্রয়োজন তিনি তা পদক্ষেপ নেবেন দলের পক্ষ থেকে। এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবে না। 15 দিনে মামলার তদন্ত আর 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে বলে জানালেন আইন উপদেষ্টা। নারী সহিংসতা প্রতিরোধে শীঘ্রই আইন সংশোধন হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে তথ্য উপদেষ্টা জানান, কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। আর আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শীঘ্রই জরুরি হটলাইন নম্বর চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার। দেশের সব ঘটনাই সরকারের নজরদারিতে আছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কারো বিরুদ্ধে অপরাধের তথ্য প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। মব জাস্টিস পরিস্থিতি সৃষ্টি হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেকহোল্ডারদেরকে বলে দিয়েছি। নারী সহিংসতা প্রতিরোধে শিগগিরই আইন সংশোধন হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এখন থেকে ধর্ষণে অভিযুক্তরা জামিন পাবেন না। 15 দিনে মামলার তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে।
ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলেই সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে শিগগিরই জরুরি হটলাইন নম্বর চালু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গঠন করা হবে বিশেষ সেলও। মাগুরায় ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বাংলাদেশে কোনো কার্যক্রম চালাতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নারী নির্যাতনের ঘটনা প্রতিরোধে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শীর্ষক সভার আয়োজনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। এছাড়া রাষ্ট্র সংস্কারের আগে নিজেকেও সংস্কার করার আহ্বান জানান জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত 40 জনকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে শহীদ মীর মুগ্ধ তরণের উদ্বোধন করেন উপদেষ্টা। নারী নির্যাতন প্রচুর দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে, যেগুলো শুনছি ধর্ষণ নির্যাতনের কথা, সেটা কিন্তু আমাদের ভালো লাগে এবং এইটা কিন্তু আমরা যদি দমন করতে না পারি, ছাত্ররা আপনারা যারা সুস্থ আছেন বা এখনো আমরা যারা আন্দোলনে আছে তাদেরকে নামতে হবে। এটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর 2-1জনকে গ্রেফতার করে শাস্তি দেবে এই ব্যাপার না, এটা সামাজিক আন্দোলন। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকার ওপর ছুরি আঘাত বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে কথা বলেন তিনি। বলেন, জামাত রাষ্ট্র ক্ষমতায় এলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে। শিক্ষকদের মর্যাদার আসনে বসানো আর শিক্ষার্থীদের দেশ করার কারিগর হিসেবে তৈরি করাই দলটির লক্ষ্য বলেও জানান জামাতের আমির। বলেন, বিভিন্ন দাবি দেওয়া আদায়ে শিক্ষকদের পক্ষে থাকবে জামাতের অবস্থান। জনগণের ভালোবাসা সিক্ত হয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন। আমরা নৈতিক শিক্ষাকে বিকশিত করে ওই শিক্ষাই আমরা এই দেশে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তাইলে মানুষগুলো আর পশু হবে না। এই সমাজে অনেক পাশবিক, হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। আওয়ামী লীগের আমলে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে জড়িত বিচারকদের খুঁজতে 4 সদস্যের কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়। বিগত সরকারের আমলে সুবিধাভোগী বিচারকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে এই কমিটি। এছাড়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব যাচাই বাছাই করেছে কমিটি। এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, ঢাকার সাবেক মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম এবং সাবেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূরকে শোকজ করেছে মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের বিষয়ে 15 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি সহ এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এদিন গুমের অভিযোগ জমা দিয়েছেন সাবেক এক রাষ্ট্রদূত। রোববার মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে। তদন্ত শেষ না হওয়ায় আরও 2 মাস সময় চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে উত্তরা পূর্ব থানার সাবেক ওসি এবং এক গোয়েন্দা কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18 মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় আরও 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এদিকে গুমের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শেখ হাসিনা সরকারের নানা সিদ্ধান্তের সমালোচনা ও ভারত বিরোধিতার কারণে 16 মাস তাকে আয়নাঘরে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আয়নাঘর কি আসলে জানতে চান? তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখে হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। গুমের সঙ্গে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবি করেছেন সাবেক এই কূটনীতিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এনআইডি কার্যক্রম নিজেদের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে এ সংক্রান্ত চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এনআইডি কার্যক্রম স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, এনআইডি কার্যক্রম হস্তান্তরের করলে সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে ইসির। সমস্যা তৈরি হবে ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন আয়োজনে। এদিকে নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করে কাল গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে কুয়েত। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা। বৈঠককালে তারা বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর জোর দিয়ে কূটনৈতিক ও বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতা করার আহ্বান জানান। বর্ষা মৌসুমের আগেই দক্ষিণাঞ্চলের অরক্ষিত বেড়িবাঁধ মেরামত না করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের শঙ্কায় বরিশাল বিভাগের অন্তত 2.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় 200 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার প্রয়োজন হলেও বরাদ্দ নেই প্রয়োজনীয় অর্থের। তবে আপৎকালীন মেরামত চলমান রয়েছে। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী তীরবর্তী রূপদন এলাকার বেড়িবাঁধ এটি। ঘূর্ণিঝড় রেমালে প্রায় 0.5 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1 বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত হয়নি সংস্কার। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় 2 লাখ মানুষ। জেলার মোট 17 কিলোমিটার বেড়িবাঁধের এমন বেহাল দশা। আগামীতে যে সিজন আইতে আছে না, এই সিজনে আর কোনো মানুষের ভিতরে থাকতে পারবে না, সব তলাই যাইবে। এই যে ছুটে নাই তো আপনার একদম নাই। বেড়িবাঁধটা না হইলে আমাদের এই কৃষি জমি
ক্ষেত সব বন্য হয়ে যাইবে। এদিকে পটুয়াখালীতে আগুনমুখা নদীর সর্বনাশা তাণ্ডব যেন থামছেই না। একের পর এক গ্রাস করে নিয়েছে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কয়েকটি গ্রাম। বর্ষায় জলোচ্ছ্বাস আতঙ্কে রাঙাবালি, কলাপাড়া, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। মেরামত যদি না হয় তাহলে পানপট্টি এলাকায় আর 2-3 মাসের ভিতরে থাকবে না, সাতুবানের বাড়িতে সব উঠতে যাবে। 15 বছর বয়সে যদি 4বার বাড়ি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে থাকবো এই এলাকায়? ত্রাণ দিয়ে আমাকে দরকার নাই, আমাকে যদি কোনো রকম খালি বেরিবারটা একটু ঠেক দিয়ে দেয়ালেই আমি শান্তি পাই। ঝালকাঠিতে সুগন্ধা আর বিষখালী নদীর তীব্র ভাঙনে 50টি গ্রামের মানুষ যেন অসহায়। জেলার প্রায় 100 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হলেও ভাঙন সহ বন্যা জলোচ্ছ্বাসে বেশিরভাগই আজ ভেঙে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে শঙ্কায় নদী পারের 2 লাখ মানুষ। কত ঘর দুয়ার ভেঙে গেছে, কেউ উপকার করে না। বেরি ভাঙ্গে, আবার একটু বান্ধি, আবার ভাঙ্গে, আবার এইগুলো চলতে আছে। সামনের বর্ষার মৌসুমে তো এগুলো ধরেন রাস্তা ভাঙ্গে ভিতরে চলে যাবে। 4টা উপজেলাতে আমরা কিছু বেড়িবাঁধের কাজ করেছি এবং আর বাকি যে অরক্ষিত জায়গাগুলো আছে এগুলোর জন্য আমরা পরবর্তীতে প্রকল্প নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভোলায় প্রায় 40 কিলোমিটার বাঁধ সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে প্রায় 18 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। আসন্ন বর্ষার আগেই এসব বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কোনো রকম যদি বাঁধ ছুটতে যায় তাহলে এই এলাকার হাজার হাজার মানুষের কঠিন দুর্গতি হবে। দেখা গেল বর্ষা আই পড়ছে, তারপর বেড়িবাঁধের কাজ করব। দেখা গেল যে কিছু মাটি দিল, এগুলা চলাই বলাই চলে যেতে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অর্থাভাবে টেকসই বেড়িবাঁধ মেরামত করা যাচ্ছে না। 3000 কিলোমিটার বাঁধ, এটাকে প্রতি বছর এটাকে স্ট্রেন্থেনিং রাখা, এটাকে অ্যাক্টিভ রাখতে গেলে মেরামতের বাজেটগুলি আমাদের যদি বৃদ্ধি করা যায় তাহলে এটা ভালো হয়। বরিশাল বিভাগে প্রায় 3000 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 197 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। যে কোনো মূল্যে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। জানান, গত 15 বছরে টেলিকম খাতে অনিয়ম দুর্নীতি নিয়ে আলাদা শ্বেতপত্র প্রকাশ করা হবে। গত 19 ফেব্রুয়ারি এক চিঠিতে 90 দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু করতে স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সফরে এসেছে স্টারলিংকের প্রতিনিধি দল। এই সফরে ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির এই ইন্টারনেট পরিষেবা চালু করতে সরকার কতটা আগ্রহী তা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আমরা যে কোনো মূল্যে স্টারলিংকে বাংলাদেশে নিয়ে আসবো এবং এটা শুধু এটা আমাদের একটা পলিটিক্যাল প্রমিস। এই প্রমিসের মাধ্যমে আমরা বিশ্বকে দেখাতে যাব যে বাংলাদেশ ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিগত সরকারের আমলে টেলিকম খাতে হওয়া ব্যাপক অনিয়ম দুর্নীতির চিত্র শ্বেতপত্রের মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরার দাবি জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। দাবি জানাচ্ছি এবং বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক। শ্বেতপত্র প্রকাশের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সেবাদাতারা ঠিকমতো ইন্টারনেট সেবা দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। 10 Mbps কে ব্রডব্যান্ড ইন্টারনেট বলেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আলোচিত 2 ব্যবসা প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 102 কোটি টাকার শেয়ার জব্দ ও 950 বিঘা জমি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। 11 টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চলছে দফায় দফায় বৈঠক। এরই ধারাবাহিকতায় এস আলমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে 39টি জমির দলিলে জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। আবেদনের প্রেক্ষিতে নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা, দেশে এগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে।
একইভাবে মানি লন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। এদিন মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমানের বিরুদ্ধেও। সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে, বিভিন্ন 11টি টিম আপনারা জানেন, সেই টিমগুলো কাজ করছে, অনুসন্ধান এখনো শেষ হয়নি। এছাড়া রাজধানী গ্রিন রোডে রসনাবিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাভারে ককটেল ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে দোকান মালিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় রোববার রাত 9টার দিকে আশুলিয়ার নয়াহাট এলাকায় দোকান বন্ধ করছিলেন স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাস। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে দোকান মালিক দিলীপকে ছুরি আঘাত করে তার কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইরে হয়ে কেউ শাটার লাগাইছে, লাগাইয়া ঢুকে সিগারেট লাগাইতেছে, আর ব্যাগ একটা আছে, ব্যাগটা ওর বইয়ের হাতে দিচ্ছে। 4 জন ওদিক থেকে দৌড় দিয়ে আসিয়ে একটা বম মারছে, বম মারি কোপ দিয়ে ওরা দৌড় দিচ্ছে। এখনো জানতে পারিনি তার সাথে ব্যাগে কি ছিল। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই অপরাধীদের ধরে আইনের আওতায় নিয়ে আসবো। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসটিসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার ঘোষণা দিয়েছে স্টক এক্সচেঞ্জ ও ব্রোকার হাউজের প্রতিনিধিরা। কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টায় নিন্দা জানিয়েছে। পুঁজিবাজারের স্বার্থে দুর্নীতিদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান তাদের। এদিকে কর্মকর্তাদের কাজে ফেরার অনুরোধ করেছে বিএসইসি চেয়ারম্যান। নির্বাহী পরিচালক সাইফুর রহমানের বাধ্যতামূলক অবসরকে কেন্দ্র করে কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এমন পরিস্থিতিতে রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ বাজার সংশ্লিষ্ট 7টি সংগঠন কমিশনের সঙ্গে 2.5 ঘন্টা বৈঠক করে তাদের পূর্ণ সমর্থনের কথা জানান। আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। কমিশনকে জিম্মি করে দাবি আদায় নিন্দনীয় উল্লেখ করে নির্দোষ কর্মকর্তাদের হয়রানি না করার অনুরোধ জানান তারা। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল সেটি কোনোভাবেই কাম্য নয়, আমরা এটির নিন্দা জানাচ্ছি। পরে বিএসইসি চেয়ারম্যান জানান, এখনো যারা কাজে যোগ দেননি তাদের অপেক্ষায় আছে কমিশন। গতদিনও আপনাদেরকে বলেছি, সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই চলবে। নিয়ন্ত্রক সংস্থায় অস্থিরতার জেরে রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচক নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। সয়াবিন তেল, গুঁড়া দুধ, চিনি গুঁড়া, চাল, মসুর ডাল সহ 19 ধরনের পণ্য মিলছে সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত মূল্য ছাড়ে। বিশেষ মূল্যে এসব পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোজ্যপণ্য উৎপাদনকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর 15টি স্থানে বিক্রি হচ্ছে এসব পণ্য। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। রিকশা চালক মোহাম্মদ নাজমুল বাজারে তেলের সংকট ও দামের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মেলাতে না পেরে সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে কম দামে কিনলেন 2 লিটার সয়াবিন তেল। জায়গায় একটু কম পাইছি, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা একটু 10 টাকা 5 টাকায় সাশ্রয় হলে আমাদের অনেক উপকার হয়। নাজমুলের মতো অনেকেই আসছেন একটু সাশ্রয়ের আশায়, নিয়ে যাচ্ছেন তাদের পছন্দ ও প্রয়োজন মতো ভোগ্যপণ্য। এখানে মিলছে 50 টাকা পর্যন্ত ছাড়, মিলছে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য। এসব পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। দামটা তো রিজনেবল প্রাইসে কমই মনে হলো, মানে দোকানের তুলনায় তো ঠিকঠাক দেখেই নিলাম। 5 লিটার 10 টাকা 20 টাকা কম পাওয়া যাচ্ছে, এটা আসলে আমরা সিটি গ্রুপকে ধন্যবাদ জানাই। তেলও ভালো পাইছি, আমার স্বাস্থ্য ভালো থাকবো, তেলের দামও কম পাইছি। ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। এমন কাটা ডিস্ট্রিবিউশন করি যে প্রত্যেক লোকই যে পায়, কেউ যে
ভিড়ে না যায় যে একজনে বলবে পাইলে তা করি না, আমরা 4জনেই সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়কের চাঁদাবাজি ও ভাড়া নৈরাজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা। টিকিট কালোবাজারি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে একথা জানান উপদেষ্টা। বছর ঘুরে আসন্ন আরেকটি পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে কয়েকদিন পরেই বাড়ির পানে ফিরতে শুরু করবেন কর্মব্যস্ত নগরীর মানুষ। এই ঈদযাত্রায় তাই চাপ বাড়ে সড়ক থেকে রেলপথে। রোববার বিকেলে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত সভায় আবার উঠে আসে ঈদযাত্রায় মানুষের যাতায়াতের ভোগান্তির বিষয়টি। বিআরটিএ, হাইওয়ে পুলিশ, সড়ক পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে যাত্রীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংগঠন থেকে তুলে ধরা হয় নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রার নানান পরামর্শ। সভা শেষে সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফ করেন সড়ক পরিবহন, সেতু ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। হুঁশিয়ারি দিয়ে বলেন, টিকিট কালোবাজারের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এইসব জায়গাগুলোতে যাব, মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, এগুলো আমরা দেখব। যে কোনো পর্যায়ের রেলের কোনো যদি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এর বাইরেও এবার ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঈদের আগে ও পরে 3 দিন করে মোট 7 দিনের জন্য বিশেষ তদারকি থাকার কথাও তুলে ধরেন উপদেষ্টা। এখানে চাঁদাবাজি হচ্ছে তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটিএ কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদের বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবারের ঈদযাত্রায় প্রতিদিন রেলের প্রায় 35,000 টিকিট বিক্রি হবে। আর যাত্রী ভোগান্তি কমাতে রাখা হচ্ছে আলাদা 5 জোড়া ট্রেন এবং 44টি নতুন কোচ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদ ফ্যাশনের বড় অংশের কারিগর দর্জিরা কাপড় আর সেলাই ফিতা নিয়ে নতুন পোশাক বানাতে দেন নারীরা, আর রমজান জুড়ে কর্মব্যস্ত থাকেন পোশাক কারিগররা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়। বিক্রেতারা বলছেন, এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাব টেইলার্সে। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে যায়। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা। ঈদকে সামনে রেখে ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাকডাকে জমে উঠেছে সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট। এখানকার শাড়ি, লুঙ্গি ও গামছা পাইকারিদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিস্তারিত জানতে সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে সিরাজগঞ্জের অন্যতম কাপড়ের হাট নিউ মার্কেট কাপড়ের হাট। এবং আমরা ভোর থেকে যেটি দেখছি, বিভিন্ন জায়গা থেকে যারা প্রান্তিক তাঁতিরা রয়েছে তাদের উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা এই হাটটিতে নিয়ে আসছে এবং বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্রেতারা এখানে এসেছেন, অর্থাৎ পাইকারি যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং ঘুরে ঘুরে তারা দেখছেন যে কোন পণ্যটি তাদের পছন্দ হয়, সেই পণ্যটি কিন্তু তারা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুচরা দামে বিক্রি করে। আমরা যদি বলি যে সিরাজগঞ্জ যেহেতু তাঁত সমৃদ্ধ এলাকা, সিরাজগঞ্জের যে বিশেষ করে শাহজাহানপুর, বেলকুচি, এনায়তপুর সহ বেশ কয়েকটি উপজেলায় কিন্তু যে প্রসিদ্ধ যে তাঁত শিল্প রয়েছে, সেই তাঁতে উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা কিন্তু তাঁতিরা এই হাটটিতে নিয়ে আসে এবং সপ্তাহে 2টি দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন এই হাটটি বসে এবং ভোর থেকে অর্থাৎ ভোর 6টা থেকে কেনাবেচা শুরু হয় এবং বেলা 11টা পর্যন্ত কিন্তু আসলে কেনাবেচা চলে। এবং ব্যবসায়ীরা যেটি বলছে, যেহেতু সামনে ঈদকে কেন্দ্র করে যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু তাদের আসলে জমে উঠেছে এবং বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে এবং ব্যবসা বেচা কিনা আসলে বেশ ভালো
বলেও কিন্তু বলছেন ব্যবসায়ীরা। এবং ক্রেতারা যেটি বলছে যে এই হাটে উৎকৃষ্ট উন্নত মানের অর্থাৎ ভালো মানের যেহেতু পণ্য অর্থাৎ শাড়ি লুঙ্গি গামছা যেহেতু পাওয়া যায় সেই জন্য কিন্তু তারা আসছে এবং বেছে বেছে তারা দেখছে, ঘুরে ঘুরে দেখছে যে কোন শাড়ি বা লুঙ্গি বা গামছাটি আসলে ভালো মানের সেটি কিন্তু তারা যাচাই বাছাই করছে এবং যাচাই বাছাই করার পরে কিন্তু তাদের পছন্দ হলে সেটি কিন্তু আসলে তারা কিনে নিয়ে যাচ্ছে। এবং সকাল থেকে আসলে এখন আমরা যেটি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে পাইকাররা আসছে এবং এখানকার যে শাড়ি লুঙ্গি গামছা আসলে পাইকারি দামে আসলে বিক্রি হয় এবং বিভিন্ন দামের কিন্তু আসলে এই পণ্যগুলো রয়েছে এবং সর্বনিম্ন যে মূল্য অর্থাৎ সর্বনিম্ন থেকে বা উৎকৃষ্ট মানের বিভিন্ন দামের কিন্তু আসলে এই শাড়ি লুঙ্গি গামছাগুলো রয়েছে। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গার ক্রেতারা যারা আছে তারা কিন্তু আসলে কিনে নিয়ে সেই পণ্যগুলো কিন্তু তারা আসলে নিয়ে যাচ্ছে এবং এখনো কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে ব্যবসায়ীরা অর্থাৎ তাঁতিরা কিন্তু আসছে এই হাটটিতে এবং বেচা কিন্তু আসলে বেশ ভালো জমেছে যেহেতু সামনে আর কয়েকদিন পরেই কিন্তু আসলে ঈদ রয়েছে। সেই ঈদকে কেন্দ্র করে সারা বছর যে ব্যবসা হয় তার থেকে কিন্তু ঈদের সামনে যে হাটটি অর্থাৎ সেই হাটগুলো আসলে জমজমাট হয়ে ওঠে আমরা সেটি আসলে দেখছিলাম এবং বিক্রেতারা সেটি বলছিলেন যে এবারের যেহেতু মন্দাভাত কাঁপিয়ে উঠে তারা কিন্তু আসলে বেশ ভালো আসলে বেচা কিনা হচ্ছে। তাঁতিরা যেটি বলছে যে রং ও সুতার যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে তার সঙ্গে কিন্তু আসলে তাদের খুব একটা লাভ হচ্ছে না এবং এই বাজারটি আসলে নিয়ন্ত্রণ করা দরকার। তো এক কথা বলা যায় যে ঈদকে সামনে রেখে যে সিরাজগঞ্জ নিউ মার্কেটের যে কাপড় হাট সেটি কিন্তু আসলে জমজমাট কেনাবেচা চলছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে কাপড়ের হাটের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের নিউ মার্কেট এলাকা থেকে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। ভোলা সদরে সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে অনিয়মের অভিযোগে ঠিকাদারকে বাধা দেন এলাকাবাসী। সড়কটির দুই অংশে গর্ত করে শুধু বালু ফেলে ও কার্পেটিং তুলে চলে যায় ঠিকাদার। এমন বেহাল সড়কে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আর এলজিআরডি বলছে নতুন নকশা মন্ত্রণালয়ে অনুমোদন হলে আবারও শুরু হবে কাজ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। সড়কের একদিকে গর্ত করে শুধু বালু ফেলে রাখা হয়েছে, অন্যদিকে কার্পেটিং তুলে ফেলায় তৈরি হয়েছে খানাখন্দ। ধুলোয় ঢাকা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। ভোলার ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত 10 কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের 26 সেপ্টেম্বর। প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও নির্ধারিত সময়ের পরে শুরু হয় কাজ। এলাকাবাসী জানান, কার্যাদেশ অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বরে একাংশের কাজ বন্ধ করতে ঠিকাদারকে বাধ্য করে স্থানীয়রা। সে সময় সড়কটির আরেক অংশে পুরাতন মাটি তুলে নতুন করে বালু ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কোনো কাজ না হওয়ায় সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। গাড়ির চাক্কা টালো যা আমরা নিজেরা অনেক সময় কাইতে পড়ে যায় গিয়া বৃষ্টি বাদলে পানি কাটি থালা তুলা তারা ঘুরে যায় আর দুলা গেলে দুলবালো উঠতে আছে। টেন্ডার হয়েছে 2-3 বার কাজ করেন আর। সম্প্রতি সড়কের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন পশ্চিম ইলিশা ইউনিয়নবাসী। এ নিয়ে কথা বলার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এলজিডি বলছে সড়কটির পাশে শিল্প কারখানা থাকায় নতুন করে নকশা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সে অনুযায়ী শুরু হবে কাজ। পাশে সেলটেক একটা বড় ইন্ডাস্ট্রিজ আছে, তাদের অনেক লোডেড ট্রাক চলে, যার জন্য ওইটা চেঞ্জ করে এটা লংজিভিটি বাড়ানোর জন্য চেঞ্জ করা হচ্ছে। এলজিডির তথ্য মতে 10 কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণে প্রথম দফায় বরাদ্দ হয় 23,44,00,000 টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দইহারি এলাকার সেতুতে উঠতে কাঠের মই ব্যবহার করছেন স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। তবে এ নিয়ে নির্বিকার এলজিইডি। অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগ। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
খালে সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক, এতে উঠতে ব্যবহার করতে হচ্ছে কাঠের মই। 2024 সালে পিরোজপুর নেসারাবাদ উপজেলার দৈহানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালে পুরাতনটি ভেঙে নতুন সেতু নির্মাণ করে এলজিইডি। তবে এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। মই দিয়ে সেতুতে উঠতে গিয়ে প্রায় আহত হচ্ছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। এখানে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমাদের এলাকার কোনো উন্নয়ন নাই। ওড়ার কোনো কায়দা নাই, নামার কোনো কায়দা নাই। মানুষ আইলে পর ব্যাগটাক লই আইলে পর সব কিছু উড়াই দেওয়া লাগে। পথযাত্রীরা নামতে পারে না, খুব খাড়া সিঁড়ি, আমরা মই দিয়ে ওঠা নামা করি। ব্রিজ করিয়ে কন্ট্রাক্টর কিভাবে টাকা আত্মসাৎ করিয়ে এই রাস্তার ডাল ডল নামায় নাই, মানুষ একের পর এক প্যারাক ঢোকে অ্যাক্সিডেন্ট করে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডি কোনো কর্মকর্তা। এমন অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, খালের পাড়ের পাকা সড়কের চেয়ে 10 ফুট উঁচুতে সেতু নির্মাণ করা হয়েছে। সড়কের ক্ষতি এড়াতে নতুন র্যাম্প নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। যখন এই ব্রিজটির অ্যাপ্রোচ নির্মাণ করবেন, অ্যাপ্রোচের সাথে সাথে সড়ক ও জনপদের যে সড়কটিতে ওনারা ইন্টারসেক্ট করছেন তার উভয় দিকে একটি র্যাম্প তৈরি করে দিবেন, যাতে এই সড়ক ও জনপদের রোডটি দিয়ে চলমান যে যানবাহন রয়েছে সেটা নিরাপদে এবং খুব ইজিলি চলাচল করতে পারে। এলজিইডির তথ্য মতে 48 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে ব্যয় হয় 4 কোটি 37 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া 5 টাকা করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন চাষিরা। মানববন্ধনে তারা অভিযোগ করেন, আলোচনা না করে কৃষি বিপণন অধিদপ্তর ও হিমাগার মালিকরা প্রতি কেজি আলুর ভাড়া 6 টাকা 75 পয়সা নির্ধারণ করেন। এতে চাষিদের উৎপাদন খরচ বেড়ে গেছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ফিলিস্তিনের গাজায় এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে দখলদারদের হামলায় আরও 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 37 জন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। সোমবার দোহায় যাবে ইসরায়েলি প্রতিনিধি দলও। ফিলিস্তিনিদের ওপর নেতানিয়াহু বাহিনীর বর্বরতা বাড়ছে। রোববার ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনির হতাহতের খবর পাওয়া গেছে। যুদ্ধবিধ্বস্ত গাজায় 1 সপ্তাহ আগে সব ধরনের মানবিক সহায়তায় অবরোধ আরোপের পর রোববার সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী এলি কোহেন উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের এক আদেশে স্বাক্ষর করার তথ্য নিশ্চিত করেন। এদিন গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অভিযান চালায় দখলদার সেনারা। রামাল্লাহ, সিলওয়াদ এবং দেইর কাদ্দিস শহরের দিকে পরিচালিত অভিযানে কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের ওয়াদি বুরকিন গ্রামে প্রবেশ করে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি আলোচনা করতে যেতে পারেন বলে জানান এক মার্কিন কর্মকর্তা। ট্রাম্প প্রশাসনের অধীনে এটি গাজা যুদ্ধবিরতির প্রথম আলোচনা হতে চলেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে তারা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন। রোববার আরও 2টি গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী। অন্যদিকে রাশিয়ার ভলগা নদী অঞ্চলে শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলার পাল্টা দাবি করেছে জেলেনস্কির সেনারা। এদিকে ইউক্রেনের সঙ্গে আলোচনায় অংশ নিতে সৌদি আরব যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠক বাকবিতণ্ডায় ভেস্তে যাওয়ার পর আবারও হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক। এবার বৈঠক হবে সৌদি আরবে। আলোচনার জন্য সোমবার সৌদি আরব যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। রুবিও সৌদি আরব সফরকালে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা ছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও আলোচনা করবেন। সোমবার যুবরাজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জেলেনস্কিরও। মঙ্গলবার রিয়াদে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। সন্দেহভাজন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এদিকে হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ব্যক্তিকে গুলি করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। সন্দেহভাজন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে এখনও তথ্য দেয়নি সংস্থাটি। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ আর্ক শহরে গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী গুলিতে এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে 5 ঘন্টা পর মারা যান তিনি। নিহত গোয়েন্দা কর্মকর্তা নিউ আর্ক পুলিশ বিভাগে 5 বছর ধরে কর্মরত ছিলেন। একই ঘটনায় অন্য এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়, তবে তার অবস্থা প্রাণঘাতী নয়। এই ঘটনায় সন্দেহভাজন 14 বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে এসেক্স কাউন্টির প্রসিকিউটর বলেন, পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল। সে সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও 4 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে আরেকটি ঘটনায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ব্যক্তিকে গুলি করেছে দেশটির সিক্রেট সার্ভিসের সদস্যরা। রোববার সকালের পর ঘটনাটি ঘটে। সন্দেহভাজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় পুলিশ জানায়, ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসিতে এক আত্মঘাতী ব্যক্তির আগমনের সতর্কবার্তা পেয়েছিলেন তারা। বিবরণের সঙ্গে মিলে যাওয়ার পর সন্দেহভাজনের কাছে গেলে গুলি চালায় ওই ব্যক্তি। পরবর্তীতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয় অস্ত্রধারী। এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলে জানায় ওয়াশিংটন পুলিশ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। নেপালে বিলুপ্ত ঘোষণা করা রাজতন্ত্রকে পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় প্রজাতন্ত্রের উপর হতাশা থেকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা। রোববার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন কয়েক হাজার নেপালি। সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে জড়ো হন তারা। স্থানীয় গণমাধ্যম বলছে, এদিন সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফিরে আসেন। তাকে সাদরে গ্রহণ করতে বিমানবন্দরে প্রায় 10,000 সমর্থকের সমাগম ঘটে। এ সময় দেশটিতে বিলুপ্ত ঘোষণা করা রাজতন্ত্রকে পুনরায় চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে ঘোষণার দাবি জানান তারা। আমি এখানে এসেছি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে, রাজাকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে, রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করতে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা ঘিরে হতাশ হয়ে পড়েছেন অনেক নেপালি। তাদের অভিযোগ, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক সংকট ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে প্রজাতন্ত্র। 2002 সালে নেপালের রাজা হন জ্ঞানেন্দ্র শাহ। 2006 সালে দেশ জুড়ে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এর 2 বছর পর দেশের সংসদে রাজতন্ত্রকে বিলুপ্তির জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে রাজা জ্ঞানেন্দ্র শাহ সাধারণ জীবনযাপনের লক্ষ্যে কাঠমান্ডুর রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। নেপাল হয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 2008 সালে নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণার পর থেকে অন্তত 13টি সরকার ক্ষমতায় এসেছে, তবে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। কানাডায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এদিন সদস্যদের ভোটে দলটির নতুন নেতা বাছাই হয়। এতে 86% ভোট পেয়ে লিবারেল নেতৃত্বের দৌড়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন। কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। গেল জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি। দেশটিতে আগামী 20 অক্টোবরের আগে নির্বাচন হতে পারে, সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন কার্নি। দেশের সড়ক নিরাপদ ও যানজট নিরসনে ভূমিকা রাখতে চান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন। 30 বছর ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পে নেতৃত্ব দেয়া এই প্রকৌশলীকে সদ্য নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জন্মভূমির জন্য নিবেদিত হয়ে কাজ করতে ঈদের পর দেশে ফিরবেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
7 সেপ্টেম্বর 2024 যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সম্মেলনে সংগঠনটির সভাপতি প্রকৌশলী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেছিলেন, সুযোগ পেলে দেশের জন্য কাজ করতে চান। কে জানতো 6 মাস পরে আসছে সেই সুযোগ। মনটা ঠিকই পড়ে থাকে বাংলাদেশের জন্য এবং তারা সুযোগ পেলে ডেফিনেটলি বাংলাদেশকে একটু হেল্প করতে চায়। এখন আমাদেরকে যদি গভর্নমেন্ট এই সুযোগটা দেয় তাহলে তো ডেফিনেটলি আমরা চাইবো বাংলাদেশের জন্য কিছু করতে। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন এই প্রকৌশলী। বর্তমানে ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের সেফটি ও অপারেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আমি এখন যাচ্ছি এবং সেখানে যে যদি কিছু করতে পারি বাংলাদেশের জন্য তাহলে মনে করব যে আমার স্বপ্নটা পূরণ হলো। 30 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বড় বড় অবকাঠামো প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন শেখ মঈনুদ্দিন। এবার বাংলাদেশের নিরাপদ সড়ক ও যানজট নিরসনে রাখতে চান বিশেষ ভূমিকা। আমার জন্য প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে দুটা জিনিস আমাকে বলাও হয়েছে আপনার উপদেষ্টার অফিস থেকে। সেটা হচ্ছে প্রথম জিনিসটা হয়তো আমাকে দেখতে হবে ঢাকার কনজেশন, সেটা কিভাবে আপনার কমানো যা সম্ভব। আর একটা হচ্ছে আপনার সেফটি। ঢাকার মতো জায়গায় এটা যদি কনজেশনটা না কমে আমাদের ইকোনমিক প্রবৃদ্ধি যথেষ্ট হ্যাম্পার হবে। আমাদের ইমিডিয়েটলি শর্ট টার্ম কিছু ব্যাপার নিয়ে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। তো সেটা ওখানে যেয়ে আমি প্রথমে অন্যান্য বিশেষজ্ঞদের সাথে বসে আমি খুব কুইকলি আমি চেষ্টা করবো যে এই শর্ট টার্ম প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার। বাগেরহাটে জন্ম নেয়া শেখ মঈনুদ্দিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস UCLA থেকে PhD ডিগ্রি অর্জন করেন। নিজের মেধা ও দক্ষতায় মার্কিন সরকারে কাজ করার সাফল্যকে কাজে লাগিয়ে বাংলাদেশের সড়ক ও অবকাঠামো উন্নয়ন খাতে নতুন মাত্রা সংযোজন করবেন এই বিশেষ সহকারী, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, চেরিটোস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আরও এক শিরোপা জয়ের আনন্দে ভাসছে ভারতীয় ফ্যানরা। শুরু থেকে দলের উপর পূর্ণ আস্থা রেখেছিলেন তারা। বলিউড তারকা অনুষ্কা বিবেকরাও মাঠে বসে শিরোপা জয় উদযাপন করেন। রোহিতের দলের প্রশংসায় পঞ্চমুখ BCCI সভাপতি রজার বিনি। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। আসর জুড়ে বড় ইনিংস খেলতে পারেননি, তবে ফাইনালে বাজিমাত। তাই ভারতীয় টিম বাসের সামনে রোহিত শর্মাকে নিয়ে স্লোগান ভক্তদের। ODI থেকে রিটায়ার করছেন না হিটম্যান, এই খবরে মহা খুশি সবাই। হাসি মুখে বের হন বিরাট কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা। বাংলাদেশি জার্নালিস্ট পরিচয় দিয়ে জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে হাত নেড়ে অভিবাদন জানান, তবে এড়িয়ে যাননি বিবেক ওবেরয়। बहुत 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 खुश हैं कि हम जीत चुके। रॉक स्टार है रोहित शर्मा, one of the best captains India has ever had, and today he played a captain's innings and made India win. We're very proud of Rohit Sharma. শিরোপার আনন্দ থাকলেও গম্ভীর চেহারায় ফ্যানদের ছবি তোলার আবদার মেটান BCCI সভাপতি রজার বিনি। বিসিবির ট্রাই নেশন সিরিজের প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে বলেন কিছুই জানেন না। BCB has proposed to BCCI and PCB for the Tri Nation series in Dhaka. I'm not aware of that. I'm not aware. If there is any proposal, I'm not aware of that. বর্তমান ও সাবেক ক্রিকেটাররা তো বটেই, বলিউডের অনেক তারকাই মাঠে বসে ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় উপভোগ করেছেন। তবে দর্শকদের উৎসাহ উদ্দীপনার বিষয়টি সবচেয়ে বড়। ম্যাচ শেষ হওয়ার অনেকক্ষণ পর পর্যন্তও প্রিয় তারকাদের এক নজর দেখতে স্টেডিয়ামে এইভাবে ভিড় করতে থাকেন তারা। ভালোবাসি ইন্ডিয়া, আপনাকে ভালোবাসি। We came from Miami. Yes. Just for the match. I love my country, I love my country, and I love my team. We just love the energy. We love Kohli. We love Rohit. Fabulous, fabulous, fabulous. India! India! Trophy India! Let's go India! পরপর 2 বছরে 2 মেজর শিরোপা জিতেছে ইন্ডিয়া। সময় এখন ভারতীয়দের। তবে দুবাইয়ে যতটা বুনো উল্লাসে মেতে উঠবে বলে ধারণা করা হচ্ছিল তা হয়নি। হয়তো চ্যাম্পিয়নদের দেশে ফেরার অপেক্ষায় সবাই। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচে গ্যালারির পুরোটাই ছিল ভারতীয়দের দখলে। হাইব্রিড মডেল নিয়ে অনেক সমালোচনা হলেও এক ভেন্যুতে কোনো ঝামেলা ছাড়াই খেলা দেখতে পেরে মহা খুশি তারা। দুবাই স্পোর্টস সিটিতে মানুষের ঢল, স্টেডিয়াম অভিমুখে নীলের মিছিল। অন্য দলের মতো ট্রাভেল করা লাগেনি রোহিত কোহলিদের। দুবাইয়ে আয়েশি ভঙ্গিতে পার করেছে সময়। সমর্থকদেরও ম্যাচ দেখতে পোহাতে হয়নি ঝক্কি। দুবাইয়ে 20 দিনের ট্যুর প্ল্যান করে দেখে ফেলতে পেরেছে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি। সব মিলিয়ে এক্সাইটমেন্টের সীমা ছিল না। It's amazing. You have to look around. You can see the people storming in. Since 10 o'clock and the match is only starting at 1. So the fever is on. This is my second time coming to the stadium and I'm really excited. We got last minute tickets. I'm from Denmark, but I'm very much supporting India team today. It's amazing. We've been in Australia against Australia match, so it was amazing. I'm really hyped about it. So yeah, I hope that's going to be even better. It was an amazing experience, and all the teams we had great games here in Dubai. Crazy, it's banging. People are going mad. It's going to be insane in the night. India, Bharat Mata ki. ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেন্স নয়, এটা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তবুও ফাইনালের মঞ্চে ছিল নীল রঙের মহাসমুদ্র। প্রচুর ভারতীয় প্রবাসীর বসবাস এবং একই ভেন্যু একই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় ফাইনালের মঞ্চ হয়ে উঠেছিল রীতিমতো ভারতীয়দের হোম গ্রাউন্ড। সব জায়গা কিন্তু নীলই পড়ে আছে আর কি, রাইট? তো আমি একটা জিনিস অবশ্যই বলতে পারবো যে ইন্ডিয়া টিমের জন্য এটা মনে হচ্ছে যেমন একটা হোম গ্রাউন্ড। স্টেডিয়াম ইজ গোনা বি ব্লু। You will very rarely see black, so I'm sure it's gonna be like a home game. স্টেডিয়ামে কোহলি আর রোহিতের ভক্তই বেশি দেখা যায়। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ভাগে থাকা দুই তারকাকে ছাড়াও ছন্দ ধরে রাখবে প্রিয় দল বিশ্বাস সমর্থকদের। ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি অল অ্যালং দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি খুব ভালো খেলেছে। হোপফুলি এবারও একটা ভালো পারফরম্যান্স দেখব। মেগা ফাইনাল ঘিরে দর্শক চাহিদার কথা মাথায় রেখে স্টেডিয়াম এলাকায় ছিল বাড়তি নিরাপত্তা। ম্যাচ শুরু হওয়ার পরও টিকেটের খোঁজে ছিলেন অনেকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের সাবেক কোচ ওটিস গিবসনকে কোচিং প্যানেলে ফেরালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আসন্ন মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য নিজেদের কোচিং প্যানেলের শক্তি বৃদ্ধি করছে কলকাতা নাইট রাইডার্স। দলটির প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সহকারী হিসেবে কাজ করবে ওটিস গিবসন। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ এই ক্যারিবিয়ানার। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কোচিং করানোর পাশাপাশি দায়িত্ব সামলাচ্ছেন 4টি ভিন্ন জাতীয় দলের। 2020 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন গিবসন। ফুটবল ক্লাব বার্সেলোনায় ফেরার স্বপ্ন পূরণ হচ্ছে না নেইমারের। ব্লগরানা স্পোর্টিং ডিরেক্টর ডেকো সাভ জানিয়ে দিয়েছেন আসছে গ্রীষ্মকালীন দল বদলে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই বার্সার। নেইমারের অফ ফর্মের জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে আসছে মৌসুমে যে করেই হোক ইউরোপে ফিরতে চান সাবেক বার্সা ফুটবলার। সপ্তাহ খানেক ধরেই বেশ গুঞ্জন আবারও ফুটবল ক্লাব বার্সেলোনায় ফিরছেন নেইমার। আসছে গ্রীষ্মকালীন দল বদলে তাকে দেখা যাবে কাতালোনিয়ায়। তবে গুঞ্জন উড়ে যাচ্ছে বাতাসে। আপাতত তা সত্য হবার সম্ভাবনা শূন্যের কোটায়। দলবদলের বাজার উলটপালট করে রেকর্ড পারিশ্রমিকে বার্সেলোনা থেকে পিএসজি পাড়ি জমান ব্রাজিল তারকা। ফ্রান্স চ্যাপ্টার শেষ করে সৌদি আরবে ফিরেও আলোচিত ছিলেন নেইমার, সেটা ম্যাচ না খেলেই মোটা অঙ্কের অর্থ উপার্জনের জন্য। অবশেষে সব পাট চুকিয়ে তিনি আবারও ফিরেছেন শৈশবের ঘর সান্তোসে। নেইমারের ব্রাজিল ফেরার পর থেকে আবারও আলোচনা। ল্যাতিন আমেরিকা ছেড়ে তিনি ফিরছেন ইউরোপে, সেটা আবার আসছে মৌসুমেই। পছন্দের ক্লাব বার্সেলোনাতেই দেখা যাবে তাকে, এমন খবর ফলাও করে প্রচার করে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। তবে সব আলোচনায় একেবারে জল ঢাললেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। আমি মনে করি না নেইমারের বার্সেলোনায় ফেরার কোনো সুযোগ আছে। আসছে গ্রীষ্মকালীন দল বদলে তাকে নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। তার ফর্ম আমাদের ভাবিয়েছে, এজন্য এমন সিদ্ধান্ত। এছাড়াও ড্রেসিং রুমের পরিবেশের কথাও আমাদের ভাবতে হয়েছে।
সান্তোসে ফিরে শুরুটা ভালো না হলেও দ্রুতই নিজেকে গুছিয়ে নিয়েছিলেন নেইমার। শেষ কয়েকটি ম্যাচে দেখিয়েছেন নিজের ম্যাজিক। এছাড়াও সম্প্রতি বিশ্বকাপ বাছার জন্য তাকে বিবেচনায় রাখে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। এদিকে বার্সেলোনা আগ্রহ না দেখালেও নেইমার যে আবারও ইউরোপে ফিরছেন এটা নিশ্চিত। তার এজেন্টের পক্ষ থেকে মিলেছে এমন আভাস। তবে ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য গন্তব্য কোথায় তা নিশ্চিত করতে পারেনি কেউ। এসএম ইকবাল, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে গেল মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ মোটা অঙ্ক ব্যয় করে শীর্ষ অবস্থান ফরাসি ক্লাব পিএসজির। 658 মিলিয়ন ইউরো ব্যয় করে তালিকায় শীর্ষে অবস্থান ফরাসি জায়ান্টদের। ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপের প্রকাশিত এক তালিকায় দেখা যায় পিএসজির চেয়ে 100 মিলিয়ন ইউরো কম অর্থ দিয়ে 558 মিলিয়ন ইউরো বেতন দিয়ে 2-এ অবস্থান ম্যানচেস্টার সিটির। 3 ও 4-এ যথাক্রমে 2 স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। ইউরোপিয়ান ক্লাব ফুটবল মানেই টাকার ছড়াছড়ি। কোন দল কার চেয়ে বেশি অর্থে ফুটবলার দলে ভেরাবে তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলতে থাকে। মোটা অঙ্কে ফুটবলারদের দলে ভেরানোর এই প্রথায় কখনো এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ, কখনো ম্যানচেস্টার সিটি, কখনো আবার সবার উপরে থাকে পিএসজি, বার্সেলোনার মতো দলগুলো। ফুটবলারদের দলে ভিড়িয়েই তো আর দায়িত্ব শেষ না ক্লাবগুলোর। বেতন সহ নানা সুবিধা নিশ্চিত করতে হয় তাদের। ফুটবলারদের বেতন দেওয়ার এই হিসেবে 2023-24 মৌসুমে সবচেয়ে বেশি বেতন দেয়া ক্লাবের এক তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ক্লাব ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ। বছর জুড়ে ফুটবলারদের সবচেয়ে বেশি বেতন দেয়া এই তালিকায় সবাইকে অবাক করে শীর্ষে জায়গা করে নিয়েছে লিগ 1-এর ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। গেল মৌসুমে ক্লাবটির বেতন বাবদ ব্যয়ের পরিমাণে চোখ চরক গাছ হবে যে কারো। 2023-24 মৌসুমে প্যারিসের এই ক্লাবটির বেতন ছিল 658 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 8,662 কোটি টাকা। এই অর্থের পরিমাণ প্যারিসের ক্লাবটির অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ারই প্রমাণ দেয়। পিএসজির চেয়ে 100 মিলিয়ন ইউরো কম বেতন দিয়ে এই তালিকার 2-এ অবস্থান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির। গেল মৌসুমে ফুটবলারদের বেতন দিতে তারা ব্যয় করেছে 554 মিলিয়ন ইউরো, অর্থাৎ 7,293 কোটি টাকা। তবে সিটির পরেই বেতনের এই তালিকায় আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নাম। 505 মিলিয়ন ইউরো ব্যয় করেছে এক মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ। আর রিয়ালের চেয়ে কম টাকা ব্যয় করে তালিকার 4-এ জায়গা পেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বেতন বাবদ 476 মিলিয়ন ইউরো, অর্থাৎ 6,236 কোটি টাকা খরচ করেছে কাতালানরা। এদিকে এই তালিকার 4 ও 5-এ আছে যথাক্রমে ইংলিশ ক্লাব লিভারপুল ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। 449 ও 430 মিলিয়ন ইউরো বেতন বাবদ গুনতে হয়েছে এই দুই ক্লাবকে। এছাড়াও এই লিস্টের 7 নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাভারিয়ানদের থেকে 1 মিলিয়ন ইউরো কম 429 মিলিয়ন ইউরো খরচ করেছে রেড ডেভিলরা। তালিকার 8, 9 ও 10-এ আধিপত্য 3 ইংলিশ ক্লাবের। চেলসি, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার বেতন বাবদ গেল মৌসুমের ব্যয় যথাক্রমে 395, 381 ও 292 মিলিয়ন ইউরো। তাজিন খন্দকার, সময় সংবাদ। 3 দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজ। বিকল্প কোনো মাঠ না থাকায় হচ্ছে না কোনো টুর্নামেন্ট। অনুশীলন বাদেই বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে হচ্ছে অধিকাংশ ক্রিকেটারদের। দ্রুত কাজ শেষ করে মাঠ খেলার উপযোগী করার দাবি খেলোয়াড় ও কোচদের। পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বেন ইয়ামিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। চারিদিকে গ্যালারির মাঝখানে মাটির স্তূপ, দেখে মনে হবে এটি একটি গোচারণ ভূমি। অথচ মেহেরপুরের আমঝুপির এই স্কুল মাঠটি একসময় জমজমাট থাকত ফুটবল আর ক্রিকেটের উন্মাদনায়। মাঠের কানায় কানায় পূর্ণ থাকত দর্শকে। 2023 সালে সরকার এই মাঠটিকে মিনি স্টেডিয়ামে রূপ দেয়। ওই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ব্যয় ধরা হয় প্রায় 5.5 কোটি টাকা। কিন্তু পরপর 3 দফা মেয়াদ বাড়লেও এখনও শেষ হয়নি মাঠের কাজ। কোনো বিকল্প না থাকায় মাঠটিতে হওয়া সব ধরনের টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে থমকে আছে জেলার ক্রীড়া কার্যক্রম, যাতে ক্ষুব্ধ জেলার বর্তমান ও সাবেক খেলোয়াড়রা। মাঠটার এই অবস্থার কারণে গত 3 বছর যাবৎ আমাদের খেলাটা একেবারে প্রায় শেষের দিকে চলে এসছে, যার কারণে আস্তে 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 এখান থেকে খেলোয়াড় যারা তৈরি হবে তারা দূরে সরে যাচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ নিয়েছে, তারা বিগত 2 বছর এই অবস্থায় আমঝুপি মাঠটাকে
পরিত্যক্ত অবস্থায় ফেলে থুয়ে চলে গেছে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইমরুল কায়েস একাডেমির ক্রিকেটাররা অনুশীলন করেন এই মাঠে। এখান থেকেই অনেক ক্রিকেটার অংশ নিচ্ছেন বয়সভিত্তিক টুর্নামেন্টে। মাঠের বেহাল দশায় ইনডোরেই অনুশীলন করে অংশ নিতে হয় প্রতিযোগিতামূলক আসরে। ব্যাটিং বোলিং করে ইনডোরে যে বলটা এভাবে রিলিজ করতে হবে, সেখানে কোথায় কি সমস্যা, কেন টার্ন করে না, যে মাঠে বুঝো সেটা পায় না। এই মাঠে যদি না পড়ে থাকতো আমাদের টুর্নামেন্ট চলতো, তারপরে প্লেয়াররা ভালো খেলতে পারতো। নানা জটিলতায় মাঠের কাজ শেষ হয়নি, এমন অজুহাতে দায় এড়ানোর চেষ্টা ক্রীড়া পরিষদের প্রকৌশলীর। আর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান বলতেছে 20 দিনের ভিতরে আমরা কাজটা একটা পর্যায়ে নিয়ে চলে আসবো, মানে হ্যান্ডওভার আসবে না, তবে একটা পর্যায়ে নিয়ে চলে আসবে, কাজ থাকবে না। আশা করি নির্দিষ্ট মেয়াদেই সম্পন্ন হবে, তারপরেও যেন এই মেয়াদের মধ্যে সম্পন্ন হয় আমরা সেই বিষয়ে কঠোর মনিটরিং করব। আগামী জুনের মধ্যে মাঠের কাজ শেষ করতে আবারও সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। বেনহিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবিতে বিভিন্ন স্থানে মশাল মিছিল। ঠাকুরগাঁওয়ে অভিযুক্তকে আদালতে তোলার সময় মারধর। জামিন পাবে না ধর্ষণে অভিযুক্ত, 15 দিনে তদন্ত আর 90 দিনে শেষ করতে হবে বিচার। সহিংসতা রোধে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন, জানালেন উপদেষ্টা। দখল দূষণে অস্তিত্ব হারিয়েছে রাজধানীর বেশিরভাগ খাল, অল্প বৃষ্টিতেই ঘরে ঢুকে পড়ছে পানি, ভয়াবহ জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ে নগরবাসী। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।